লাদাখের প্যাগং লেকে ফের ঢোকার চেষ্টা চীনের। আল-আকসা মসজিদ নিয়ে খেলছে আমিরাত সরকার, বলছে হামাস। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই। অবশেষে সৌদির আকাশপথ দিয়েই গেল ইসরায়েলি ফ্লাইট। ভূমধ্যসাগর নিয়ে ফ্রান্স প্রেসিডেন্টের বক্তব্যে পাল্টা ব্যবস্থা নেবে তুরস্ক। ট্রাম্পের আমলে আমেরিকায় কেউ নিরাপদ নন। মুসলমানদের ক্ষুব্ধ করে তুলতেই সুইডেনে কোরআনের অবমাননা করা হয়েছে, বলছে ওআইসি। এবার ড্রোন হামলার কবলে সৌদি বিমানবন্দর। সীমান্ত সংঘাত নিয়ে টানাপোড়েনের মধ্যে লাদাখের প্যাগং লেকে ফের ঢোকার চেষ্টা করেছে চীনা বাহিনী। তবে পিপলস লিবারেশন আর্মির সেই চেষ্টা প্রতিহত করতে সক্ষম হয়েছে ভারতীয় বাহিনী। সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা কর্নেল আমন আনন্দ বলেন, সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখে সংঘাত পরিস্থিতি কাটিয়ে উঠতে যে ঐক্যমত হয়েছিল, 29-30 আগস্ট রাতে চীনের পিপলস লিবারেশন আর্মি তা লঙ্ঘন করেছে। স্থির অবস্থা নষ্ট করতে সেখানে প্রচারণামূলক সামরিক পদক্ষেপ করেছে তারা। তবে চীনের পক্ষ থেকে কী ধরনের সামরিক পদক্ষেপ করা হয়েছিল তা খোলসা করেননি কর্নেল আমন আনন্দ। তিনি বলেন, প্যাগং হ্রদের দক্ষিণে চীনা বাহিনীর এই ঢোকার চেষ্টা প্রতিহত করতে সক্ষম হয়েছে ভারতীয় বাহিনী। সেখানে নিজেদের অবস্থান মজবুত করা হয়েছে। একতরফাভাবে চীন পরিস্থিতি বদলানোর চেষ্টা করে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। লাদাখ সীমান্তে নতুন করে এই উত্তেজনার পর দুই দেশের বাহিনীর মধ্যে আলোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছেন কর্নেল আনন্দ। তিনি বলেন, আলাপ আলোচনার মাধ্যমে শান্তি ও স্থিতি অবস্থা বজায় রাখার পাশাপাশি আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় সেনা। লাদাখের পরিস্থিতি নিয়ে চুশুলে ব্রিগেড কমান্ডার স্তরের ফ্ল্যাগ মিটিং চলছে। প্রসঙ্গত, প্যাগাং হ্রদের তীরে চীনা বাহিনীর ঘাঁটি বসানো নিয়ে বছরের শুরুতে সীমান্তে যে অচল অবস্থা তৈরি হয়েছিল, এখনো পর্যন্ত তা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। দুই দেশের সেনার মধ্যে 5 দফা বৈঠক হলেও এখনো পর্যন্ত স্থানীয় সমাধানে উপনীত হতে পারেনি কোনো পক্ষই। দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে লড়াইয়ে নেমেছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের উপপ্রধান কামাল আল খতিব। তিনি বলেন, আমিরাত সরকার মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ নিয়ে খেলছে, কিন্তু তাদের এ ধরনের কোনো অধিকার নেই। আল-আকসা মসজিদের ভবন ও প্রাঙ্গণ সহ সবকিছুর সঙ্গে গোটা মুসলিম বিশ্বের সম্পর্ক উল্লেখ করে কামাল আল খাতিব আরও বলেছেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার অধিকার কারণেই। আল-আকসা মসজিদের ভবন ও প্রাঙ্গণ সবকিছুর সঙ্গে গোটা মুসলিমের বিশেষ সম্পর্ক। এদিকে সোমবার প্রথমবারের মতো আবুধাবি বিমানবন্দরে ইসরায়েলি একটি বাণিজ্যিক বিমান অবতরণ করেছে। সংযুক্ত আরব আমিরাতে ঐতিহাসিক বৈঠকে অংশ নিতে ইসরায়েল ও মার্কিন প্রতিনিধি দল বিশেষ ওই বিমানটিতে করে আবুধাবি বিমানবন্দরে পৌঁছেছেন। মস্তিষ্কের অস্ত্রোপচারের পর 3 সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তার বয়স হয়েছিল প্রায় 85 বছর। সোমবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাবেক রাষ্ট্রপতি ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এক টুইট বার্তায় খবর জানিয়েছেন, গত 9 আগস্ট রাতে দিল্লির বাড়িতে বাথরুমে পড়ে গুরুতর আহত হন প্রণব মুখার্জি। পরদিন সকাল থেকে তার স্নায়ুতে কিছু সমস্যা দেখা দেয়। সোমবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এমআরআই করে দেখা গেছে মাথার ভেতরে রক্ত জমাট বেঁধে রয়েছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা, কিন্তু অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি হয়নি। 13 আগস্ট থেকে তিনি গভীর কোমায় চলে যান। প্রণব মুখার্জি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। হাসপাতালে ভর্তির পর ধরা পড়ে তিনি করোনায় আক্রান্ত। এমন অবস্থাতে ওই দিন রাতে দীর্ঘ অস্ত্রোপচার হয় তার। এরপরেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল প্রণব মুখার্জিকে। অস্ত্রোপচারের আগে নিজের করোনা সংক্রমিত হওয়ার খবর টুইট করে জানিয়েছিলেন তিনি। সেটা ছিল প্রণব মুখোপাধ্যায়ের শেষ টুইট।
সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে প্রথম ইসরায়েলি বাণিজ্যিক ফ্লাইট আমিরাতের মাটিতে অবতরণ করল। এর আগে আমিরাতের মাটিতে ইহুদি রাষ্ট্রের ফ্লাইট চলাচলের রুট নিয়ে জল্পনা কল্পনা ছিল। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল সৌদি আরবের উপর দিয়ে ফ্লাইট চলাচলের চিন্তা করছে তারা। সোমবার ইসরায়েলি আল এল ফ্লাইটটি তেল আবিবের গুরিয়ন বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশ্যে রওনা করে। এতে করে ইসরায়েলি ও মার্কিন প্রতিনিধি দল আমিরাত আসেন। সংযুক্ত আরব আমিরাতে ঐতিহাসিক বৈঠকে অংশ নিতেই দুই দেশের প্রতিনিধি দল বিশেষ ওই ফ্লাইটটিতে করে আবুধাবি বিমানবন্দরে পৌঁছায়। ইসরায়েল মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও তার জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার। এছাড়া এ দলে আসেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রেইন ও ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মেয়র বিন শাব্বাত। কুশনার ফ্লাইটটিকে ঐতিহাসিক বলে বর্ণনা করেন, যা আরব ও ইসলামিক বিশ্বের প্রত্যেকে দেখেছে। ইসরায়েলি সম্প্রচার কর্পোরেশনকে কুশনার বলেন, এটি একটি খুব আশাব্যঞ্জক সময়। আমি বিশ্বাস করি এই অঞ্চল ও বিশ্বজুড়ে অনেক বেশি শান্তি ও সমৃদ্ধি সম্ভব। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 13ই আগস্ট আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর প্রথম ইসরায়েলি ফ্লাইট সোমবার আবুধাবি বিমানবন্দরে অবতরণ করল। সম্প্রতি আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি হয়, এতে মধ্যস্থতা করে মার্কিন যুক্তরাষ্ট্র। পূর্ব ভূমধ্যসাগর নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বক্তব্যের সমালোচনা করেছে তুরস্ক। বিরোধী অঞ্চলে উত্তেজনা দীর্ঘায়িত করার অভিযোগে রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সমালোচনা করে বিবৃতি দেয়। ওই বিবৃতিতে বলা হয়, যারা পূর্ব ভূমধ্যসাগরে একটি রেড লাইন অঙ্কন করার চিন্তা করছে তারা আমাদের দেশের দৃঢ় অবস্থানকে চ্যালেঞ্জ দিচ্ছে। এর আগে শুক্রবার ম্যাক্রো বলেছিলেন, তিনি জ্বালানি সম্পদ অনুসন্ধানের বিষয়ে তুরস্কের বিরুদ্ধে গ্রিসকে সমর্থন জানিয়ে এই অঞ্চলে একটি রেড লাইন নীতি গ্রহণ করেছে। পূর্ব ভূমধ্যসাগরে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে তুরস্কের বিরোধ চলে আসছে। আঙ্কারা বলছে, তুরস্কের সামুদ্রিক অঞ্চলের ভিত্তি রেখায় তুর্কি উপকূলের কাছে ছোট একটি দ্বীপের কাছে তারা অনুসন্ধানের কাজ করছে। তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানায়, ভূমধ্যসাগরের দীর্ঘতম উপকূল রেখায় তুরস্ক ও তুর্কি প্রজাতন্ত্রের উত্তর সাইপ্রাস উভয়েরই এই অঞ্চলে অধিকার রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি এই অঞ্চলে একটি লাল রেখা বা রেড লাইন থাকে তবে এটি আন্তর্জাতিক আইনের ভিত্তিতে তুরস্ক ও তুর্কি সাইপ্রিয়টের অন্তর্ভুক্ত। যে কেউ রণতরী মোতায়েনের মাধ্যমে এই অঞ্চলের অধিকার ও স্বার্থ হস্তান্তর করতে চাইলে তাকে আটকাতে তুরস্ক যথেষ্ট শক্তিশালী যোগ করা হয় এই বিবৃতিতে। পূর্ব ভূমধ্যসাগরে বিরোধ ন্যায়পরায়ণতার মাধ্যমে সমাধান করা উচিত, উস্কানির মাধ্যমে নয় বলে বিবৃতি পুনর্ব্যক্ত করা হয়। এর আগে দেশটির ৯৮তম বিজয় দিবসের ভাষণে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, ভূমধ্যসাগরে তুরস্ক কোনো হুমকিতে মাথা নত করবে না। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মিশর ও সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এরপরই তুরস্ক এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে। মার্কিন বিরোধী দল ডেমোক্র্যাটের সিনেটর অ্যামি ক্লুবচার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকায় মার্কিন বিরোধী দল ডেমোক্র্যাটের সিনেটর অ্যামি ক্লুবচার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকায় কেউ এখন আর নিরাপদ নয়। একই সঙ্গে তিনি আমেরিকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অঙ্গনের নানা সংকট মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ব্যর্থ বলে দাবি করেন। রোববার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ক্লুবচার আমেরিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন পুলিশের সহিংসতার তীব্র সমালোচনা করেন। চলমান গণবিক্ষোভ এবং অবিচার ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে চলমান আন্দোলনের বিষয়ে একথা বলেন তিনি। ক্লুবচার বলেন, এগুলো শুধু আমেরিকার এক জায়গায় হচ্ছে না, বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই গোটা দেশেই তা ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় আমরা কেউ ট্রাম্প শাসিত আমেরিকায় নিরাপদ নই। এ সময় ক্লুবচার আমেরিকার ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনীত প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন ঘোষণা করেন। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকা আরও বেশি অনিরাপদ হয়ে উঠবে বলে যে খবর ছড়ানো হচ্ছে তাও নাকচ করে দেন মার্কিনের সিনেটর। তিনি জোর দিয়ে বলেন, বাইডেন নির্বাচিত হলে দেশ বেশি নিরাপদ হয়ে উঠবে। অ্যামি ক্লুবচার বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরে উগ্রপন্থী ইসলাম বিদ্বেষীদের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআন পড়ানোর
কড়া নিন্দা জানিয়েছে। মুসলমানদের ক্ষুব্ধ করতে ইচ্ছাকৃতভাবে এই উস্কানিমূলক অপরাধ সংঘটিত করা হয়েছে বলে ওআইসি এক বিবৃতিতে জানিয়েছে। গত রোববার ওআইসির জেনারেল সেক্রেটারিয়েট বা মহাসচিবের দফতরে এক বিবৃতিতে বলছে, এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ বিশ্বব্যাপী উগ্রবাদ এবং ধর্ম ও বিশ্বাসের উপর ভিত্তি করে সৃষ্ট ঘৃণার বিরুদ্ধে লড়াইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মুসলমানদের খেপিয়ে তুলতে ইচ্ছাকৃতভাবে কোরআনের প্রতি এই ধরনের অবমাননা করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। শুক্রবার মালমো শহরের কেন্দ্রস্থলে উগ্র ডানপন্থী ইসলাম বিদ্বেষীরা পবিত্র কোরআনে আগুন ধরিয়ে দেওয়ার পর সেখানকার অভিবাসী অধিবাসীরা এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে। তাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সুইডেনের পুলিশ বলছে প্রায় ৩০০ মানুষ প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছিল। এদিকে শুক্রবার সুইডেনের উগ্র ডানপন্থীরা মালমো শহরের দুটি স্থানে আলাদাভাবে পবিত্র কোরআনের অবমাননা করে। একটি ঘটনায় মহাগ্রন্থে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দ্বিতীয় ঘটনায় ৩ ব্যক্তি কোরআনের একটি কপিতে পা দিয়ে আঘাত করে। পবিত্র কোরআনে আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুইডেনের কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় ওআইসিএকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে এ বিষয়ে সুইডেনের মুসলমানদের সর্বোচ্চ ধৈর্য ধরতে এবং নিজেদেরকে সহিংসতায় না জড়াতে ওআইসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সৌদি আরবে আবারও ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। সিনহুয়া ও আরব নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, রোববার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ওই হামলা চালানো হয়। সৌদি আরবের দাবি, তারা ড্রোনটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোটের চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিতে হুতিরা বারবার সৌদিতে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি জোট রোববারের হামলার কথা স্বীকার করেছে, তবে তারা দাবি করছে তারা বিস্ফোরক বোঝাই একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ বলছে, আবহা বিমানবন্দরের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ বিমানবন্দরে পড়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। গত মাসে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল কমপ্লেক্সে ড্রোন হামলা চালায়। সে সময় আরব জোট দাবি করেছিল তারা 4টি ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক বোঝাই 6টি ড্রোন ভূপাতিত করেছে। সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্রদেশ 2015 সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনের হুতিরা এই আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। গত প্রায় 1 বছর ধরে ইয়েমেনের হুতি যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনা থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট দলীয় গভর্নর টনি ইভার্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওই শহর সফরে যেতে দেরি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট সফরে গেলে তাদের কাজে বিঘ্ন ঘটবে। পুলিশের গুলিতে একজন কৃষ্ণাঙ্গ নাগরিক নিহত হওয়ার পর উইসকনসিন শহরে বিক্ষোভ দানা বেঁধে উঠেছে। সেখানে সামাজিক অবিচার, বর্ণ বৈষম্য এবং পুলিশের বর্বরতার বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ চলছে। আগামী মঙ্গলবার উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোসা শহরে সফর দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সফর বাতিল করার জন্য এরই মধ্যে গত রোববার গভর্নর উইসকনসিন ট্রাম্পকে 2 পৃষ্ঠার একটি চিঠি দিয়েছেন। এতে তিনি সুস্পষ্ট করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতি শুধুমাত্র তাদের কাজের ব্যাঘাত ঘটাবে। তিনি বলেন, আমি এবং বিভিন্ন কমিউনিটি নেতারা বিভাজনের পরিস্থিতি ঠিকঠাক করার চেষ্টা চালাচ্ছি। আপনারা যাতে শুধুমাত্র বাধা সৃষ্টি করে এবং এই প্রচেষ্টা বিলম্বিত হবে। প্রেসিডেন্ট ট্রাম্প ওই সফরে গিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন। তিনি দেখানোর চেষ্টা করছেন যে স্থানীয় ডেমোক্রেট দলের নেতাদের দুর্বলতার কারণে ওই শহরে চলমান সংকট সৃষ্টি হয়েছে। এর মাঝ দিয়ে ডোনাল্ড ট্রাম্প আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থীদের বিরুদ্ধে প্রচারণার সুযোগ নিতে চান।